পড়ছিলাম অন্তদহন, কলমে DRM সোহাগ, পর্ব সংখ্যা 17, বাকি অংশ। সাধন সোহা সাইকেল নিয়ে যাওয়ার পর রিয়া সোহাদের ঘরে যায়। সোহার টেবিলের ওপর তার একটি বই নিয়ে চলে আসতে গিয়েও একটি ডায়েরি দেখে রিয়া থেমে যায়। ডায়েরি মেলে ভেতরে কিছু দেখে রিয়ার চোখ জোড়া চকচক করে ওঠে। ডায়েরি হাতে এক দৌড়ে ঘর থেকে বেরিয়ে আসে। মাটির তৈরি বড়সড় সিঁড়ি উঠে দোতলায় নিজ ঘরে বাসে। এরপর দরজা ভিড়িয়ে বিছানার এক কোণায় গিয়ে বসে। সাধনের পুড়িয়ে দেওয়া ডায়েরিতে যেটুকু লেখা ছিল এই ডায়েরিতে এরপর থেকে লেখা আছে। রিয়া ডায়েরিটি মেলে পড়তে শুরু করে। সেই রাত নিয়াজ গাড়ি থেকে নেমে হাঁটতে হাঁটতে গলে কথা বলে কারো সাথে। হঠাৎ কেমন ধস্তাধস্তির আওয়াজ কানে ভেসে আসে। জায়গাটি বেশ নির্জন। ইম্পর্টেন্ট কথা বলছিল গলে, কিন্তু এমন গা ছমছমে পরিবেশে সামান্য শব্দটুকুও যেন জোর শব্দ তুলে কানে বাজছে। নিয়াজ কলের ওপাশের ব্যক্তিকে ওয়েট করতে বলে কল কেটে দেয়। এরপর যেদিক থেকে আওয়াজ আসছে নিয়াজ ফোনের ফ্ল্যাশ জ্বালিয়ে সেদিকে তাক করে একটু একটু করে এগিয়ে যায়। রাস্তার ধারে অন্ধকারের মাঝে বেশ বড় সড়ো কিছু নড়ছে মনে হলো। নিয়াজ আরেকটু এগোলো। তার ফোনের আলো সামনের দিকে স্থির। নিয়াজ স্পষ্ট দেখল একটি মেয়ের দুটি পা, যা রীতিমতো যুদ্ধ করছে। নিয়াজ শুকনো ঢোক গিলল। উপরের দিকে দৃষ্টি দিলে দেখল বিশাল দেহী কোনো পুরুষ। ব্যাপারটি বুঝতে তার 2 সেকেন্ডও সময় লাগলো না। নিয়াজ 1 সেকেন্ডও সময় নষ্ট করলো না। ফোন পকেটে রেখে এক প্রকার দৌড়ে গিয়ে সন্ধ্যার উপর থেকে লোকটিকে টেনে হিঁচড়ে তুলে গায়ের জোরে নাক বরাবর দুটি ঘুষি মারে। লোকটি বুঝতে না পারায় দুটো ঘুষি খেয়ে ছিটকে পড়ে যায়। সন্ধ্যা বোধ হয় এখনো গলা ফাটিয়ে কাঁদছে, যে কান্নার আওয়াজ নেই, মাটিতে শরীর ছেড়ে দেওয়া। যখন বুঝলো তার উপরটা হালকা, সন্ধ্যা জানে পানি আসে। পেট থেকে অনেকটা নিচে নামানো পায়জামা 2 হাতে টেনে উপর দিকে তোলে। শরীর নিস্তেজ হয়ে আসছে। সন্ধ্যার খুব কষ্ট করে শোয়া থেকে উঠে দাঁড়ায়। তখন নিয়াজ পকেট থেকে ফোন বের করে সন্ধ্যার দিকে তাক করে। চোখে মুখে অজস্র বিস্ময় ভর করে নিয়াজের। সাথে সাথে লাইট সরিয়ে নিয়ে চোখ নামিয়ে নেয় সে। সন্ধ্যার জামায় প্রায় অর্ধেকের বেশি জায়গা ছেঁড়া। পেটের কাছে 2 হাতের কাছে অসংখ্য জায়গায় ছেঁড়া। সন্ধ্যা দুর্বল শরীর নিয়ে অন্ধকারের মাঝে আশেপাশে ঘুরে ঘুরে ওর ওড়না খুঁজল। না পেয়ে হাত দিয়ে ছেঁড়া জামা 2 হাতে টেনে নিজেকে ঢাকার চেষ্টা করে। নিয়াজ মৃদু স্বরে বলে, আমি হেল্প করছি। সন্ধ্যার কানে কথাটি যেতেই সন্ধ্যা ভয়ে নিজেকে গুটিয়ে নেয়। পুরো শরীরে মৃদু কম্পন মেটার। সন্ধ্যা আর দাঁড়ায় না এখানে। তার সৌম্য ভাইয়া ছাড়া আর কাউকে বিশ্বাস করে না সে। অতঃপর 1 সেকেন্ডও না দাঁড়িয়ে সামনের দিকে দৌড় দেয় সন্ধ্যা। নিয়াজ বিস্ময় দৃষ্টিতে তাকায়। যাকে দুটি ঘুষি মেরেছে সে উঠে দাঁড়াচ্ছে খেয়াল করতেই নিয়াজ ফোনের লাইট আশেপাশে ঘুরিয়ে কিছু খুঁজল। রাস্তার ধার থেকে কিছুটা নিচু জায়গায় একটি বাঁশের মতো অংশ পেয়ে নিয়াজ সেটি হাতে তুলে নেয়। এরপর লোকটির মাথায় বাড়ি মারে। এত রাগ লাগছে তার, খুন করে ফেলতে ইচ্ছে করছে। একটি মেয়েকে ধর্ষণ করতে যাচ্ছিল এরা। এসব নিয়াজ মানতে পারে না। কোনো ভদ্র ঘরের ছেলেই মানতে পারবে না। লোকটি মাথায় বাড়ি খেয়ে চিৎপটাং হয়ে পড়ে যায়। পিছন থেকে আরেকজন লোক ভাই ভাই বলে দৌড়ে এসে অজ্ঞান হওয়া লোকটির পাশে বসে। নিয়াজ সেই লোকটিকে ও কায়দা করে দুটো আঘাত করে। অজ্ঞান হওয়ার জন্যই এমন ট্রিক্স। আপাতত এদের জ্ঞান হারিয়ে রেখে পুলিশকে খবর দিতে হবে, নয়তো এরা পালিয়ে যাবে। দুজনের অবস্থা সাইলেন্ট করে দিয়ে নিয়াজ সামনের দিকে তাকালো। সন্ধ্যা বেশ খানিকটা দূরে গিয়েছে। মেয়েটি এলোমেলো পায়ে দৌড়াচ্ছে তো দৌড়াচ্ছেই। নিয়াজ সন্ধ্যার পিছু দৌড় দেয়। ডান হাতে ফোন কানে পুলিশ স্টেশনে কল করে লোকেশন বলে দেয়। দুজন ধর্ষকের খোঁজ দেয়। এরপর কল কেটে সন্ধ্যার পিছে দৌড়ায় আর বলে, হ্যালো মিস, দাঁড়ান। সন্ধ্যা শুনতে পায় কিনা শরীরে শক্তি নেই, মনে হচ্ছে এক্ষুনি পড়ে যাবে। কিন্তু ভীতি তার মনে ভয়ঙ্কর প্রভাব ফেলেছে। মেয়েটির চোখ থেকে টপ টপ করে পানি পড়ছে। এখনো মনে মনে তার ভাইকে ডাকছে। জামার ডান কাঁধের মাঝে পুরোপুরি ছিঁড়ে গিয়েছে। সন্ধ্যা জামা টেনে তুলে উন্মুক্ত কাঠ থাকে, তবুও পড়ে যায় কাঁধ থেকে। মেয়েটা ফুপিয়ে ওঠে। ভেতর থেকে চিৎকার করে কয়েকটি শব্দ ভেসে আসে, সৌম্য ভাইয়া, আকাশ। নিয়াজ চিন্তিত হয়, মেয়েটি আবারও একা কোথায় বের হচ্ছে। রাস্তাটি নির্জন, রাত হয়েছে বেশ। এ তো আবার খারাপ লোকের চক্করে পড়বে। এসব চিন্তা করে মূলত সন্ধ্যার পিছে দৌড়ায়। সন্ধ্যা ঝাপসা দৃষ্টি সামনে নিবদ্ধ রেখে দৌড়ায়। পায়ের গতি কমে এসেছে। এত দুর্বল শরীর আর টেনে নিতে পারে না। হঠাৎই পায়ের কাছে কিছু বেঁধে ঠাস করে পড়ে যায়। দুর্বল শরীরটা একটু ধাক্কা খেয়ে আর দাঁড় করিয়ে রাখতে পারে না মেয়েটি। ঝাপসা চোখ জোড়া বা হাতে ডলে সামনে তাকালে বিস্ময়ে চোখ বেরিয়ে আসার উপক্রম।
ল্যাম্পপোস্টের হলদে আলো সৌম্যর মুখে এসে ঠাঁই নিয়েছে। নাক মুখ রক্তে মাখা, পেটের কাছে রক্ত দিয়ে মাখামাখি। সৌম্যর হুঁশ নেই, যেন কি নিশ্চিন্তে ঘুমিয়ে আছে। সন্ধ্যা স্তব্ধ হয়ে যায়। মুখ হা করে কথা বলতে চাইল, তার ভাইকে ডাকতে চাইল, একটুখানি উঠতে বলার আর্জি জানাতে চাইলো, কিন্তু পারল না। বুক ফেটে যাচ্ছে তার। একই অবস্থা হয়েছে তার সৌম্য ভাইয়ার। সন্ধ্যা কাপা দু হাত তুলে সৌম্যর গালে রাখে, একটু ঝুঁকে সৌম্যর দুগাল ঝাঁকায়। অনবরত নোনা জল ছুটছে। আর কত সহ্য করতে হবে তাদের দু ভাই বোনের? তার ভাইয়ের এ অবস্থা কে করেছে? সন্ধ্যা কাঁদতে কাঁদতে বা হাত সৌম্যর পেটের উপর রাখে। রক্তে মাখামাখি হয়ে যায় তার হাত। সন্ধ্যার মাথা কাজ করে না। দু হাত সৌম্যর বুকে রেখে সৌম্যকে ঝাঁকিয়ে মনে মনে আত্মচিৎকার করে, সৌম্য ভাইয়া ওঠো, আমি কোথায় যাব তোমার কিছু হলে? ও সৌম্য ভাইয়া ওঠো প্লিজ, আমাকে একা রেখে যেও না। আমার তুমি ছাড়া কেউ নেই ভাইয়া, তুমি ছাড়া আমাকে ভালোবাসার কেউ নেই। বোবা মনের আহাজারি করতে করতে সন্ধ্যা সৌম্যর বুকে কপাল ঠেকিয়ে নিঃশব্দে কাঁদতে থাকে। হঠাৎ একজনের কণ্ঠ পেয়ে সন্ধ্যা দ্রুত মাথা তুলে তাকায়। সন্ধ্যা নিজকে পুরোপুরি না চিনলেও বুঝলো তখনকার তাকে বাঁচানো লোকটি এটা। কিন্তু সন্ধ্যার যে বিশ্বাস হয় না কাউকে, অন্যদের থেকে বাঁচিয়ে নিজে ভোগ করবে না তো। সন্ধ্যার চোখ থেকে পানি গড়িয়ে পড়ে। আচ্ছা, সে না হয় সব করবে, কিন্তু এর বিনিময়ে তার ভাইকে বাঁচিয়ে দিবে তো? সন্ধ্যা ভয় চেপে দ্রুত উঠে দাঁড়ায়। দৌড়ে নিয়াজের সামনে গিয়ে দাঁড়িয়ে তার ভাইকে দেখিয়ে দু হাত তুলে রিকোয়েস্ট করে বোঝায় তার ভাইকে বাঁচিয়ে দিতে। নিয়াজ দ্রুত পায়ে সৌম্যর কাছে এসে দাঁড়ায়, পুরো বডিতে নজর বুলিয়ে বিড়বিড় করে, ওহ শিট। এরপর সন্ধ্যার দিকে তাকালে দেখলো সন্ধ্যা তার সামনে দাঁড়িয়ে দু হাত জোর করে আছে। চোখ থেকে টুপ টুপ করে ঝর্ণার ন্যায় পানি ঝরছে। নিয়াজের মায়া লাগলো। জিজ্ঞেস করে, ছেলেটি আপনার কেউ? সন্ধ্যা মাথা উপর নিচ করে হ্যাঁ বোঝালো। নিয়াজ এগিয়ে এসে হাঁটু মুড়ে বসে সৌম্যর হাত চেক করে আশানুরূপ কিছু আন্দাজ করে। সন্ধ্যার দিকে তাকিয়ে মৃদু স্বরে বলে, সামনে আমার গাড়ি দাঁড় করিয়ে রাখা আছে, আমি গাড়ি নিয়ে আসছি, আপনি 2 মিনিট অপেক্ষা করুন কেমন? কথাটা বলে নিয়াজ দ্রুত পায়ে তার গাড়ির দিকে এগিয়ে যায়। সন্ধ্যা সৌম্যর পাশে বসলো। একটু দূরে কিছু বাজার চোখে পড়লো ছড়িয়ে ছিটিয়ে থাকা ফুচকা সহ আরো কিছু খাবার। সন্ধ্যার মনে পড়লো তাকে শেষবার গালে হাত দিয়ে বলেছিল, তোর জন্য ফুচকা আনতে যাচ্ছি, শহরের ফুচকা খাওয়াবে তাকে। সন্ধ্যা অপেক্ষা করেছিল, কিন্তু তার ভাই আর ফিরতে পারেনি। তার ভাইকে কারা যেন মেরে দিয়েছে। সন্ধ্যার চোখের বাঁধ থামে না। বুক ভাঙা কান্নায় মেতে সৌম্য নিশ্চুপ ঘুমিয়ে থাকা মুখখানের দিকে তাকিয়ে থাকে। সৌম্যর গালে হাত দিয়ে মনে মনে আওড়ায়, আমাকে রেখে যেও না সৌম্য ভাইয়া। নিয়াজের ডাকে সন্ধ্যা দ্রুত পিছন ফিরে তাকায়। নিয়াজ গাড়ি থেকে নেমে এসে সৌম্যকে গাড়ির পিছনে শুইয়ে দেয়। সন্ধ্যা সৌম্যর মাথার কাছে বসলে নিয়াজ গাড়ি স্টার্ট দেয়। কল করে কাউকে ইমার্জেন্সি অপারেশনের সব ব্যবস্থা করতে বলে। প্রায় 10 মিনিট খুব দ্রুত গাড়ি চালিয়ে এক হসপিটালে এসে পৌঁছায় নিয়াজ। এরপর সৌম্যকে নিয়ে একটি স্ট্রেচারে শুয়ে কেবিনে নিয়ে যেতে বলে নার্সদের। নিয়াজের কথা অনুযায়ী নার্সরা সৌম্যকে অপারেশন থিয়েটারে নিয়ে যায়। সন্ধ্যা কান্না মাখা চোখে ভাইয়ের দিকে চেয়ে রইল। নিয়াজ সন্ধ্যার দিকে তাকালো। মেয়েটির অবস্থা বিধ্বস্তর চেয়েও বিধ্বস্ত। ঠোঁটের কোনায় অসংখ্য কাটা, মুখের জায়গায় জায়গায় কেটে গিয়েছে। তাছাড়াও জামার হাতের ছিঁড়া অংশগুলো ভেতর থেকে উকি দিচ্ছে সন্ধ্যার জখমগুলো। গলায় অসংখ্য আঁচড়ের দাগ। নিয়াজ ঢোক গিলল। নিচের দিকে দৃষ্টি যাওয়ার আগেই নিয়াজ দৃষ্টি সরিয়ে ফেলে। যদিও সন্ধ্যার জামার সামনে ওড়নার মতো কি যেন, পুরোপুরি ওড়নার কাজ না হলেও মোটামুটি চলে, তবে দেখতে খারাপ লাগছে। জায়গায় জায়গায় ছিঁড়ে যাওয়া। নিয়াজ গলা ছেড়ে বলে, চিন্তা করবেন না, উনি ঠিক হয়ে যাবে, আপনি আমার সাথে আসুন। সন্ধ্যা প্রশ্নাত্মক চোখে তাকায় নিয়াজের দিকে। নিয়াজ তাড়া দিয়ে বলে, আসুন, ওনার অপারেশন করতে হবে, আপনি দ্রুত না আসলে লেট হবে আমার। সন্ধ্যা ভীত চোখে তাকায়। তার মানে কি তার ভাইয়ের জীবন বাঁচানোর জন্য তাকে বিলিয়ে দিতে হবে এই লোকটার কাছে? নিয়াজ সন্ধ্যাকে চুপ দেখে একজন নার্সকে ডেকে বলে, ওনাকে আমার রুমে নিয়ে আসুন ফার্স্ট। নার্সটি এগিয়ে এসে সন্ধ্যার হাত ধরে নিয়াজের পিছু পিছু যায়। নিয়াজ তার রুমে গিয়ে নার্সটিকে বলে, আমি যতক্ষণ না আসছি আপনি ওনার সাথে থাকবেন। নিয়াজের কথায় মেয়েটি মাথা নাড়িয়ে সন্ধ্যাকে একটি চেয়ারে বসিয়ে দেয়। নিয়াজ পর্দার পিছনে গিয়ে সার্জিক্যাল অ্যাটায়ার অর্থাৎ সার্জিক্যাল স্কার্ফ, সার্জিক্যাল মাস্ক, গ্লাভস, ক্যাপ সবকিছু পরে পর্দার পিছন থেকে বেরিয়ে আসে। আসার আগে তার বেশ কয়েকটি শার্টের মধ্যে থেকে একটি কালো শার্ট নিয়ে সন্ধ্যার সামনে টেবিলের উপর রেখে রুম থেকে বেরিয়ে যেতে যেতে বলে, শার্টটি পরে নিন, আপনাকে দেখতে খারাপ লাগছে।
সন্ধ্যা বিস্ময় দৃষ্টিতে তাকিয়ে রইল নিয়াজের প্রস্থানের পানে। সে কি ভাবছিল, আর এই লোকটি কি করলো? সন্ধ্যা বুঝতে পারলো লোকটি ডক্টর, কারণ নিয়াজ একদম ডক্টরের পোশাক পরেই বেরিয়েছে। সন্ধ্যা যথাসাধ্য নিজেকে ঢেকে রাখতে চাইছিল, কিন্তু মন মতো হচ্ছিল না। এই শার্টটি দেখে ভাবলো এটি পরলে নিজেকে একটুখানি ঢাকতে পারবে। নার্স সন্ধ্যার পাশে চেয়ারে বসে বলে, তুমি স্যারের কে হও, আর তোমার কি হয়েছে? সন্ধ্যা চুপচাপ চেয়ে রইল। সে কি জবাব দেবে? তখনই দরজা ঠেলে একজন মহিলা ডক্টর, যার নাম সাবিনা, তিনি প্রবেশ করে। তাকে মূলত নিয়াজ আসতে বলল। একটি মেয়ে আছে, তার প্রাথমিক চিকিৎসা প্রয়োজন, সাথে মেয়েটিকে জিজ্ঞাসা করতে হবে কিছু। নিয়াজ তাকে সব বলেছে। ডক্টর সাবিনাকে দেখে নার্স সন্ধ্যার পাশ থেকে উঠে দাঁড়ায়। ডক্টর সাবিনা চেয়ার টেনে সন্ধ্যার পাশে বসে। সন্ধ্যা সাবিনার দিকে চেয়ে রইল। ডক্টর সাবিনা সন্ধ্যার গালে হাত দিয়ে বলে, কিছু হয়নি তোমার, এসব নিয়ে ভেবো না, কেমন? সন্ধ্যা নিশ্চুপ। ডক্টর সাবিনা স্যাভলন তুলো সহ মলম নিয়ে সন্ধ্যার জখম হওয়া স্থানগুলোয় দিয়ে দিতে থাকে। সাবিনা তার কাজ শেষ করে টেবিলের উপর রাখা নিয়াজের শার্টটি সন্ধ্যাকে পরতে সাহায্য করে। সন্ধ্যা চুপচাপ শার্টটি পরে নেয়। আগের চেয়ে নিজেকে ভালোভাবে ঢাকতে পেরে সন্ধ্যা একটু স্বস্তির নিঃশ্বাস নিল। ভাইয়ের চিন্তায় সন্ধ্যার কিছু ভালো লাগে না, বারবার শুধু চোখ ভিজে যাচ্ছে। সে একটু পরপর ঝাপসায় চোখ মুছছে। ডক্টর সাবিনা সন্ধ্যার গালে হাত দিয়ে মৃদু হেসে বলে, ছেলেটি কি তোমার ভাই? সন্ধ্যা মাথা উপর নিচ করে হ্যাঁ জানায়। সাবিনা নিজের আন্দাজ সঠিক হওয়ায় খুশি হলো। এদের চেহারায় অনেক মিল, যে কেউ বলে দিতে পারবে এরা ভাই বোন। সাবিনা সন্ধ্যার চিন্তিত মুখ দেখে বলে, চিন্তা করো না, আমার বন্ধু তোমার ভাইয়ের অপারেশন করছে, তোমার ভাই সুস্থ হয়ে যাবে। কথাটা শুনে সন্ধ্যার মনের ভয় একটুখানি কমলো, তবে পুরোপুরি নয়। তার সৌম্য ভাইয়া সুস্থ হয়ে তার সাথে কথা না বলা পর্যন্ত তার শান্তি হবে না। একটু পর সাবিনা জিজ্ঞেস করে, ওই লোক দুটি কি তোমার সাথে খারাপ কিছু করেছিল? সাবিনার প্রশ্ন শুনে সন্ধ্যার চোখ থেকে টপ টপ করে পানি গড়িয়ে পড়ে। সে চাইলেও নিজেকে থামাতে পারছে না। এতক্ষণ ভাইয়ের চিন্তায় এসব খেয়ালে না থাকলেও এখন ভীষণ জ্বলছে। দেহ জ্বলনির চেয়ে বেশি জ্বলনি তার মনে। লোকটি তার কত জায়গায় ছুঁয়েছে। ভাবতেই দম বন্ধ লাগলো সন্ধ্যার, যেন স্তব্ধ হয়ে বসে আছে। তেমনি চোখের বাঁধ ভেঙেছে। ডক্টর সাবিনা সন্ধ্যার মাথায় হাত বুলিয়ে সন্ধ্যাকে শান্ত করার চেষ্টা করে, সান্ত্বনা দেয়, এসব ভুলে যাও, কিচ্ছু হয়নি তোমার, ঠিক হয়ে যাবে। সন্ধ্যা এক দম বন্ধকর অনুমতি নিয়ে মাথা নিচু করে রইল। একটু পর পর নোনা জল গড়িয়ে পড়ছে তার দু হাতের উপর। সৌম্যর ক্ষত খুব বেশি গভীর না হওয়ায় নিয়াজ স্বস্তির নিঃশ্বাস ফেলে। খুব বেশি কিছু করতে হয় না, সময় 1 ঘন্টার মতো লাগে। চাকর পট্টুক শিষ্ট ক্ষত পরিষ্কার করে দেয়। ইনফেকশন এড়াতে খুব সাবধানতা অবলম্বন করে চামড়া ও পেশির স্তরগুলো আলাদা আলাদা করে সেলাই করে দেয়। সব কাজ শেষে অপারেশন থিয়েটার থেকে বেরিয়ে আসে নিয়াজ। তার রুমে গিয়ে দেখলো সন্ধ্যা সাবিনা দুজন চুপচাপ বসে আছে। সাবিনা নিয়াজকে দেখে জিজ্ঞেস করে, অপারেশনের কি অবস্থা? নিয়াজ সন্ধ্যার দিকে তাকিয়ে মৃদু স্বরে বলে, সাকসেসফুলি হয়েছে, 1 ঘন্টা পর জ্ঞান ফিরবে। সাবিনা মৃদু হেসে বলে, দেখেছ, আমার বন্ধু বেশ ভালো ডক্টর, তোমার ভাই অলরেডি সুস্থ হয়ে গিয়েছে, চিন্তা করো না। নিয়াজ ভুরু কুচকে চেয়ে আছে সন্ধ্যার দিকে। সন্ধ্যার চোখ মুখের অবস্থা বেহাল, চোখ মুখ লাল হয়ে ফুলে আছে। নিয়াজ সন্ধ্যার দিকে খেয়াল করলে দেখলো তার শার্ট সন্ধ্যার পরনে পাঞ্জাবির মতো হয়েছে। অন্য সময় হলে হয়তো সে স্বভাব সুলভ একটু হাসতো, কিন্তু এখন সন্ধ্যার বিধ্বস্ত মুখ দেখে তার খারাপ লাগলো। মেয়েটির তখনকার অবস্থার কথা ভেবে তার নিজেরই ভীষণ খারাপ লাগছে। সেখানে মেয়েটির সাথে ঘটনাটি ঘটেছে, তার উপর ভাইয়ের এই অবস্থা। দীর্ঘশ্বাস ফেলে সাবিনার উদ্দেশ্যে বলে, আমি বাইরে থেকে আসছি, কাজ আছে, তুই থাক তাহলে। সাবিনা সম্মতি দেয়, সে আছে। নিয়াজ রুমের ওপাশ থেকে তার ড্রেস চেঞ্জ করে বেরিয়ে যায়। আকাশ ছাদের রেলিং এর উপর পা ঝুলিয়ে বসে আছে। মনটা ভীষণ অস্থির। সে এখনো ভাবছে সন্ধ্যাকে কিভাবে ভুলবে। অরুণ ছাদে এসে আকাশকে দেখে আকাশের পাশে সেও রেলিং এ পা ঝুলিয়ে বসে। আকাশের কাঁধে হাত রেখে বলে, তোকে অনেকক্ষণ থেকে খুঁজছিলাম, এখানে কি করছিস? আকাশের কোনো সাড়া না পেয়ে অরুণ ভ্রু কুঁচকে বলে, অধিক খুশিতে শোক পালন করছিস নাকি? সন্ধ্যা চলে গেল, খুশি হ। আকাশ ঘাড় ঘুরিয়ে অরুণের দিকে তাকিয়ে বলে, ও চলে যাওয়ায় আমি খুশি হইনি, অস্থির লাগছে আমার। তাহলে যেতে দিলি কেন? তো কি করব, রেখে দিবি তোর কাছে? আকাশ আনমনা হলো। পাঞ্জাবির পকেট থেকে বকুল ফুলের মালাটি বের করে তাকালো মালাটির দিকে। অরুণ ভ্রু কুঁচকে আকাশের হাতে বকুল ফুলটি দেখে অবাক হয়ে বলে, পাগল টাগল হলি নাকি? এমন শুকিয়ে যাওয়া ফুল
পকেটে নিয়ে ঘুরছিস কেন? বলতে বলতে আকাশের হাত থেকে ফোল্ডে কেড়ে নিয়ে ছুঁড়ে ফেলার আগে আকাশ টান মেরে অরুণের থেকে নিয়ে লাফ দিয়ে ছাদের মেঝেতে নামে। এরপর অরুণ কিছু বোঝার আগে অরুণকে ধাক্কা দেয়। অরুণ ধাক্কা খেয়ে নিচের দিকে পড়তে নিলে আকাশ ডান হাতে অরুণের গেঞ্জি টেনে ধরে। অরুণ চোখ বড় বড় করে তাকায় আকাশের দিকে। আকাশ দাঁত কিরমির করে বলে, তোর সাহস কি করে হলো এটা ফেলে দেওয়ার? অরুণ অসহায় কণ্ঠে বলে, আরে তোল আমাকে, মারবি নাকি? তাছাড়া এমন ভাব করছিস যেন আমি হিরে ফেলে দিচ্ছিলাম। আকাশ সাথে সাথে উত্তর দেয়, এটা হীরার চেয়েও দামি। অরুণ মুখ অদ্ভুতভাবে কুঁচকে তাকায়। দুহাত উপর দিকে উঠিয়ে দেয়ালে রেখে বলে, কি জ্বালা! আমি কিভাবে জানবো ফুল বিদ্বেষী মানুষ হঠাৎ ফুলপ্রেমী হয়ে গিয়েছে? তোল আমাকে। আকাশ রেগে বলে, মর তুই। অরুণ কাঁদো কাঁদো মুখ করে বলে, এ না, মরবো কেন? বিয়েই তো করলাম না। আকাশ বিরক্তি নিয়ে অরুণকে টেনে তোলে। অরুণ ছাদে উঠে স্বস্তির নিঃশ্বাস ফেলে। দুহাত কোমরে রেখে হাঁপানো কণ্ঠে বলে, কোথায় পেয়েছি সেটা? উফ, এটার জন্য আমি মরতে যাচ্ছিলাম। আকাশ ফুলটি পাঞ্জাবির পকেটে রাখলো। দু হাত প্যান্টের পকেটে রেখে আকাশের দিকে দৃষ্টি রেখে বলে, সন্ধ্যা দিয়েছে। একটু থেমে মৃদু স্বরে বলে, ওর ইচ্ছেগুলো পূরণ করতে চাই আমি। অরুণ অবাক হয়ে বলে, ইচ্ছেগুলো কি? আকাশ একটু হেসে বলে, এই যে এই ফুল রেখে দিতে বলেছে, ওর ছবি মুছে ফেলতে নিষেধ করেছে, আর ওকে মাঝে মাঝে মনে করতে বলেছে রাজনীতিও ওর ভালো লাগে না। কথাগুলো বলে থামলো আকাশ। এরপর তার পরনের পাঞ্জাবির দিক চেয়ে বিড়বিড় করলো, সাদা পাঞ্জাবির কথাও মনে হয় বলেছে। ওর আকাশের অর্ধেক কথা বুঝলো, বাকি অর্ধেক বুঝলো না, কিন্তু রাজনীতির কথাটা খুব ভালো করে বুঝেছে। মাথায় হাত দিয়ে বলে, তুই রাজনীতি ছাড়বি নাকি? অরুণের কথায় আকাশের ধ্যান ভাঙে। অরুণের দিকে চেয়ে রেগে বলে, কি বললি? অরুণ মেকি হাসলো। টি শার্ট দুবার উঁচু করে টেনে বলে, ডক্টর নিয়াজ সভাপতি হতে চায়, মানে তোর আসন নিতে চায় আর কি, তাই বললাম। আকাশ বিরক্ত কণ্ঠে বলে, এর প্রবলেম কি? ডক্টরগিরি রেখে এদিকে আসে কেন বুঝলাম না। অরুণ চোখ ছোট ছোট করে বলে, তুইও তো ব্যবসাগিরি রেখে ওদিকে যাস। আকাশ রেগে তাকায়। অরুণ মেকি হেসে বলে, তুই যে বললি সন্ধ্যার ইচ্ছে পূরণ করবি, আবার বললি সন্ধ্যা রাজনীতি পছন্দ করে না। আকাশ গম্ভীর গলায় বলে, রাজনীতির সাথে কোনো কিছুর আপোষ করি না আমি, ফালতু কথা বাদ দিয়ে যা এখান থেকে। অরুণ বিড়বিড় করে বলে, শালা সুবিধাবাজ। আকাশ আবারও আনমনা হয়। কি যেন ভেবে সৌম্যর নাম্বারে কল দেয়, কিন্তু ফোন বন্ধ দেখে হতাশ হয়। সন্ধ্যার চিঠি দুটো আকাশের মনকে বিষণ্ণতায় ঘিরে ধরে। তার ভালো লাগছে না। ছাদের এপাশ ওপাশ হাঁটতে থাকে ধীরে ধীরে। অরুণ আকাশের মতিগতি বোঝার চেষ্টা করছে, এর হয়েছেটা কি? আকাশ হঠাৎই দাঁড়িয়ে গিয়ে অসহায় কণ্ঠে বলে, মনে হচ্ছে সন্ধ্যাকে ছাড়া আমার চলবে না। অরুণ বিস্ময় দৃষ্টিতে তাকায় আকাশের দিকে। এগিয়ে এসে বলে, কি বললি? আকাশ থতমত খেয়ে তাকায় অরুণের দিকে। নিজেকে সামলে গম্ভীর গলায় বলে, চলবে। অরুণ মাথা চুলকে বলে, কি বলছিস আবালদের মতো? আকাশ রেগে বলে, কালকে আমার অনেক কাজ, তুই ডিস্টার্ব করিস কেন? সকাল সকাল রেডি হয়ে থাকবি, এখন যা। কথাটা বলে আকাশ আবারও ছাদের রেলিংয়ে পা ঝুলিয়ে বসে। একটু শান্তি পাচ্ছে না। হাঁসফাঁস কণ্ঠে বিড়বিড় করে, সন্ধ্যা। পাশ থেকে অরুণ আকাশের দিকে জোহরি চোখে চেয়ে বলে, সন্ধ্যা ওর ভাইয়ের কাছে। আকাশ রেগে অরুণকে থাপ্পড় মারতে গেলে অরুণ দৌড়ে ছাদ থেকে নেমে যায়। আকাশ বিরক্ত চোখে চেয়ে রইল। সৌম্যর জ্ঞান ফিরে 1 ঘন্টা পর। সৌম্যর পাশে সন্ধ্যা মলিন মুখে বসে আছে। সৌম্যকে নড়াচড়া করতে দেখে সন্ধ্যা দ্রুত চেয়ার থেকে উঠে দাঁড়ায়। সৌম্যর চোখ মুখ কুঁচকে নেয়, ডান হাতে মাথা চেপে ধরে। সন্ধ্যা ডান হাত সৌম্যর কপালে রাখলে সৌম্য এদিক ফিরে ধীরে ধীরে চোখ মেলে তাকায়। মাথা ঝিমঝিম করছে। কয়েক মিনিট পেরিয়ে গেলে হঠাৎ মাথায় কিছু বাজতেই সৌম্য ধরফর করে উঠে বসে। সন্ধ্যা সৌম্যর সামনে বসে ডান হাত সৌম্যর কাঁধে রাখে। চোখের কোণে পানি তার, মুখে এক টুকরো হাসি। সৌম্য বোনকে দেখে ভাঙা গলায় ডাকে, বনু। সন্ধ্যার চোখ থেকে টুপ করে 2 ফোঁটা পানি গড়িয়ে পড়ে। সৌম্য সন্ধ্যাকে দেখে ভ্রু কুঁচকে তাকায়। তার বোনের মুখের এই অবস্থা কেন? কত জায়গায় কেটে গিয়েছে, ক্ষতগুলো চোখে লাগছে। সৌম্য সন্ধ্যার গালে হাত দিয়ে বলে, তোর কি হয়েছে বনু? তোকে কি কেউ মেরেছে? মুখে এসব কি হয়েছে? সন্ধ্যা নিজেকে সামলাতে পারল না। মাথা নিচু করে ঝরঝর করে চোখের পানি ফেলে। সৌম্য আশেপাশে তাকিয়ে বুঝলো এটা হসপিটাল। মনে পড়েছে তাকে কেউ চাকু মেরেছিল, কিন্তু সে এখানে কিভাবে আসলো? সন্ধ্যা নিঃশব্দে কাঁদতে দেখে সৌম্য সন্ধ্যার মাথায় হাত বুলিয়ে দিয়ে বলে, কাঁদছিস কেন বনু, আমাকে বল। ডক্টর সাবিনা কেবিনে আসে। বেডের পাশে চেয়ার টেনে বসে সৌম্যর উদ্দেশ্যে বলে, আপনার বোনকে রেপ করার চেষ্টা করা হয়েছিল।
কথাটা যেন সৌম্যর কলিজায় গিয়ে লাগলো। তার বোন তার কলিজা, সেখানেই তো লাগবে। সৌম্য বিস্ময় দৃষ্টিতে তার বোনের দিকে তাকায়। সন্ধ্যার মাথা নিচু, সন্ধ্যার পরনে শার্ট। সৌম্য ঢোক গিলল। সাবিনা নিয়াজের থেকে যা যা শুনেছিল একে একে সব বলল সৌম্যকে। এরপর দুই ভাই বোনকে স্পেস দিতে সাবিনা কেবিন থেকে বেরিয়ে যায়। সৌম্য ভাঙা গলায় বলে, তুই ঘর থেকে কেন বেরিয়েছিলি বনু? সন্ধ্যা ভেজা চোখে তাকায় ভাইয়ের দিকে। ইশারায় বলে সে বের হয়নি। দুটো লোক দরজায় গিয়ে নক করেছিল। সে সৌম্য ভেবে খুলে দিয়েছে। এরপর লোকগুলো তাকে থাপ্পড় দিয়েছিল। সে বাঁচার জন্য পালাচ্ছিল, কিন্তু তাকে ধরে ফেলেছিল লোকগুলো। এটুকু বুঝিয়ে সন্ধ্যা ফুপিয়ে ওঠে। সৌম্য চোখ বুঝল। নিজেকে এতটা ব্যর্থ কখনো মনে হয়নি। সে তার ছোট বোনটার বাবা মা ভাই সব, অথচ একটার দায়িত্ব সে পালন করতে পারল না। কষ্ট হচ্ছে তার, বুকে ব্যথা বাড়ছে। তাকেও দুটো লোক চাকু মেরেছে। সৌম্য খুব ভালো করে বুঝলো তাকে আর তার বোনকে প্ল্যান করে মারতে চাইছিল। সৌম্যর কানে ইরার বাবার কথা বেজে ওঠে, তোর বোনের লাশ দেখতে হবে যদি সে ইরার পিছু না ছাড়ে। কথাটি ভেবে সৌম্যর গা কাটা দেয়। সৌম্য আর বসে থাকলো না, দ্রুত বেড থেকে নেমে দাঁড়ায়। সন্ধ্যা বিচলিত হয়ে দাঁড়িয়ে যায়। সৌম্যর পেটের বাম পাশে একটু চাপ লাগলো, তবে পাত্তা দিল না। সন্ধ্যার উদ্দেশ্যে বলে, এটা কার শার্ট বনু? সন্ধ্যা বোঝায় ডক্টরের। সৌম্য বেডের কোণা থেকে তার শার্ট তুলে সন্ধ্যার দিকে বাড়িয়ে দিয়ে বলে, ওটা খুলে আমার শার্ট পরে নে বনু। যদিও নিচের দিকে ছেঁড়া, তবুও এটা পর। সন্ধ্যা কিছু বলল না। পরনের কালো শার্ট খুলে বেডের উপর রাখলো। এরপর সৌম্যর হাত থেকে শার্টটি নিয়ে পড়তে লাগলো। সৌম্য সন্ধ্যার জামার ছেঁড়া অংশগুলো দেখে, সাথে গলায় হাতের আঁচড়গুলো দেখে সৌম্য শ্বাস নিতে কষ্ট হয়। চোখের কোণে পানি। তার ফুলের মতো বোনের একই হাল হয়েছে। সন্ধ্যা শার্ট পরে তার ভাইয়ের দিকে তাকালে সৌম্য চোখ সরিয়ে নেয় চোখের জল আড়াল করতে। নিজেকে সামলে সন্ধ্যার হাত ধরে কেবিন থেকে বেরিয়ে যায়। নিয়াজ সৌম্যর কেবিনে ঢুকতে চাইছিল। সৌম্যকে বেরিয়ে আসতে দেখে বলে, আপনি বেরিয়ে আসছেন কেন? আপনার বেড রেস্ট প্রয়োজন। সৌম্য বুঝলো এটাই হয়তো সেই ডক্টর। সে তার বোনকে তাকে সাহায্য করেছে। সৌম্য কৃতজ্ঞতা শুরু বলে, আপনার ঋণ আমি কখনো শোধ করতে পারবো না। ধন্যবাদ দিয়ে ছোট করতে চাই না। আমার আরেকটা উপকার করবেন? নিয়াজ একবার সন্ধ্যার দিকে তাকালো। সন্ধ্যার মাথা নিচু। অতঃপর সৌম্যর দিকে তাকিয়ে বলে, জি বলুন। সৌম্য তার পকেট থেকে ফোন বের করলে দেখলো ফোন বন্ধ। অতঃপর বলে, আপনার নাম্বারটা আমাকে দিন। আমি আমার বিল আগামীকাল আপনাকে বিকাশ অথবা নগদে দিয়ে দিব। নিয়াজ কিছু বলতে গিয়েও থেমে গেল। সন্ধ্যার দিকে তাকিয়ে পকেট থেকে তার একটা কার্ড বাড়িয়ে দেয়। সৌম্য কার্ডটি নিয়ে বলে, আমাকে সময় দেওয়ার জন্য অনেক ধন্যবাদ ভাইজান। নিয়াজ মৃদু হাসলো। অতঃপর বলে, আপনাকে মিনিমাম 24 ঘন্টা হসপিটালে থাকতে হবে। সৌম্য ঢোক গিলে বলে, সম্ভব নয়, আমার ইম্পর্ট্যান্ট কাজ আছে, আসছি। কথাটি বলে সৌম্য সন্ধ্যাকে নিয়ে নিয়াজের পাশ কাটিয়ে বেরিয়ে যায়। নিয়াজ পিছু ফিরে সৌম্য আর সন্ধ্যার দিকে তাকায়। সন্ধ্যার হাঁটুর নিচ পর্যন্ত চুলগুলোর দিকে বিস্ময় দৃষ্টিতে তাকিয়ে থাকে। তার হাতে একটি জামা সেট। সে মূলত সন্ধ্যার জন্য জামা কিনতেই গিয়েছিল। সে জানে না কেন মেয়েটির জন্য ভীষণ মায়া লাগছিল। ভেবেছিল কতক্ষণ শার্ট পরে থাকবে, কিন্তু মেয়েটির ভাইটিকে জামাটা দেওয়ার সাহস করলো না কেন যেন। সাবিনা নিয়াজের পাশে দাঁড়িয়ে বলে, মেয়েটির জন্য জামা কিনে এনেছিস? নিয়াজ কিছু বলল না। সাবিনা খানিক অবাক হয়ে বলে, তুই কি মেয়েটিকে আগে থেকে চিনিস? নিয়াজ মাথা নেড়ে বলে, চিনি না, আজকেই প্রথম দেখলাম। কথাটি বলে জামার প্যাকেট সাবিনার হাতে দিয়ে বলে, এটা তুই রাখ। এরপর নিয়াজ তার রুমের দিকে যায়। রাত তখন 1:30 প্রায়। সৌম্য সন্ধ্যাকে নিয়ে তার ম্যাচে আসে। পকেটে টাকা ছিল, রিক্সা করে এসেছে। ঘরের অবস্থা দেখে সৌম্য চুপচাপ কিছুক্ষণ তাকিয়ে রইল ঘরের দিকে। দুটো পশু তার বোনের কাছে এসেছিল, আর এই জন্যই ঘরের এই অবস্থা হয়েছে। কথাগুলো ভেবে সৌম্যর গলায় কাটা বিঁধে যাওয়ার মতো কষ্ট হলো। সন্ধ্যা মলিন মুখে চেয়ে আছে ঘরটির দিকে। চোখের পাতা ভেদ করে কয়েক ফোঁটা অশ্রু গড়িয়ে পড়ে। সৌম্য সন্ধ্যার সামনে দাঁড়িয়ে দুহাতে সন্ধ্যার চোখের পানি মুছে দেয়। ভারী গলায় বলে, আমি সরি বনু, তোকে আগলে রাখতে পারিনি আমি। আমায় তুই ক্ষমা করে দিস। সন্ধ্যা ভাইয়ের বুকে মাথা রাখলো। নিঃশব্দে চোখের পানি ফেলে সৌম্যর পেটে একটু চাপ লাগলেও বোনকে আগলে নেয়। চোখ থেকে এক ফোঁটা পানি সন্ধ্যার মাথার উপর টুপ করে পড়ে। সৌম্য আর সময় নষ্ট করলো না। সন্ধ্যাকে চৌকির উপর বসিয়ে সন্ধ্যার চুলগুলো শক্ত করে খোপা করে দেয়। সন্ধ্যা দু হাতে চোখ মোছে। তার ভাই থাকলে সে কখনো এত বড় চুলের খোপা করে না। সৌম্যই সব করে দেয়। সৌম্য সন্ধ্যার সামনে বোরখা রেখে সন্ধ্যাকে বোরখা পরতে বলে। নিজের গায়ে একটি শার্ট জড়িয়ে নেয়। যা যা কাপড় ছিল সব ব্যাগে ভরে নেয়।
আর টুকটাক যা ছিল সেসব সাথে নেয়। ছড়িয়ে ছিটিয়ে থাকা খিচুড়ির গুলের দিকে তাকালো। অনেকদিন পর তার ছোট মায়ের হাতে রান্না খেতে চেয়েছিল, তার কপালে নেই। সৌম্য দীর্ঘশ্বাস ফেলে সন্ধ্যার দিকে তাকালে দেখলো সন্ধ্যা তার দিকে প্রশ্নাত্মক চোখে চেয়ে আছে। সৌম্য এগিয়ে গিয়ে বিষাদ সুরে বলে, এই শহর আমাদের জন্য খুব বিষাক্ত বনু। এখানে আর আমরা থাকবো না, এখানে আর কখনো আসবো না। এই শহরে আমরা কখনো এসেছিলাম এটা ভুলে যাবি, কেমন? সন্ধ্যা ভাইয়ের কথা শুনলো, এরপর বোরকা পরে নেয়। সন্ধ্যা রেডি হয়ে নিলে সৌম্য দরজা আটকে সন্ধ্যার হাত ধরে ম্যাচ থেকে বেরিয়ে যায়। সন্ধ্যা আকাশ পানে তাকায়। আকাশের কথা মনে পড়ল খুব। সে তো আর এখানে আসবে না, আকাশ তাকে ভুলে যাবে। তাছাড়া আজকের এসব ঘটনা জানলে আকাশ হয়তো আরো আগে তাকে ডিভোর্স দিতে চাইবে। সন্ধ্যা ডান হাতে চোখের কোণে লেগে থাকা পানির কণা মুছে নেয়। সৌম্য বোনকে ডান বাহুর আড়ালে আগলে নিয়ে হাঁটতে থাকে। সৌম্যর মন বলে সে তার বোনের আর তার সাথে করা অন্যায়কারীকে শাস্তি না দিয়ে কাপুরুষের মতো পালাচ্ছে। কিন্তু পরক্ষণেই সৌম্য মনে মনে বিড়বিড় করে, দায়িত্ব, স্নেহ, মায়া, মমতা, ভালোবাসার বেড়াজালে আটকে থাকা মানুষকে নিরাপদে রাখার তাগিদে কখনো কখনো কাপুরুষতাও বীর পুরুষের পরিচয় বহন করে।